স্মার্ট সিটি মিশনে গত বছরে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলির সম্পন্ন হওয়ায় আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96,17,00,000 টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্কর এলাকায় 25,86,00,000 টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পদকে পুনর্জীবিত করা হয়েছে। 37,59,00,000 টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যে বাগান ও আশপাশে এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32,31,00,000 টাকা ব্যয়ে এমবিবি কলেজে যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। স্মার্ট সিটি প্রকল্পটা প্রথম সারা দেশে 100টা শহরকে তৎকালীন প্রধানমন্ত্রী, এখনও তিনি প্রধানমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী সাহেব, উনি ঘোষণা করেছিলেন যে 100টি শহর স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আসবে। এটা 2015 সাল। আমাদের শহরটা তখন ছিল না। আমরা প্রতিবাদ জানাই, কেন একটা রাজধানী কেন্দ্র এই প্রকল্পের আওতায় থাকবে না। যদিও স্মার্ট সিটি নামটা নিয়ে আমাদের কিছু সন্দেহ বা প্রশ্ন ছিল, কিন্তু তবুও আমরা ভেবেছি যে অর্থ তো লাগবে আমাদের শহরটা উন্নয়ন করতে গেলে। সে অর্থের প্রশ্নে আমরা সরকারের থেকে চিঠি দিই, প্রতিবাদ করি যে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করতে হবে। তখন গিয়ে সেটাকে অন্তর্ভুক্ত করা হয় এবং স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার পর এটা রেশিওটা ছিল নর্থ ইস্টের ক্ষেত্রে সমস্ত প্রকল্পের রেশিও হল 90 এবং 10, অর্থাৎ 90% কেন্দ্র দেবে, 10% রাজ্য। এটাকে 50-50 করে দেওয়া হয়। আমাদের সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার তখন তীব্র প্রতিবাদ জানায়। নর্থ ইস্টের যারা আরবান মিনিস্টার ছিলেন, তখন বামফ্রন্ট সরকার ছিল, আমরাও আমাদের রাজ্য এবং তাদেরকে যুক্ত করি। এটা সম্মিলিত প্রতিবাদ হয়। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বামফ্রন্ট সরকারের সময় ছিলেন, তিনি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বললেন, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন যে এটা কেমন কথা, এটাকে 50-50 করা হবে, এটা 90-10 করার জন্য। এবং বলেছিল যে ইন প্রিন্সিপাল আমরা রাজি, আপনারা আগে কাজটা শুরু করেন। এবং তখন গিয়ে তারা বলেছিল যে 500 কোটি টাকা দেবে রাজ্য আর 500 কোটি টাকা দেবে কেন্দ্র। আমরা বললাম এটার মধ্যে কি কি কম্পোনেন্টগুলো। তখন বলল যে তাদের একটা ডিপিআর প্রিপারেশন করার জন্য, তৈরি করার জন্য একটা লিস্ট আছে, ওদের থেকে বেছে নিয়ে যেতে হবে। এটার ভিত্তিতে তখন তারা পাঠায় একটা এজেন্সিকে। আগরতলা শহরটা তারা বেশ কিছুদিন ধরে ঘুরে দেখে তারপর প্রকল্প দাখিল করে। আমরা সেই প্রকল্প দেখাশোনা করি, 3 দফায় 4 দফায় তাদের সঙ্গে বসে আমাদের অবজারভেশন বা আমাদের বক্তব্য সরকারে আমরা জানাই। শেষ পর্যন্ত ডিপিআর মধ্যে যে বিষয়গুলি তখন ঢুকেছিল সবটা মনে পড়ছে না, যতটুকু মনে পড়ছে সেটা আমি বলছি। যেটা ডিপিআরে ঢুকানো হয়েছিল যে মূলত তারা যে ডিপিআরটা তৈরি করেছিলেন প্রায় 3,000 কোটি টাকা লাগে। আমরা বললাম 1,000 কোটি টাকা প্রকল্প 3,000 না, বাকিটা তখন বলল যে এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পরবর্তী সময় আপনারা পাবেন, এখন প্রকল্পটা হাতে নিয়ে কাজটা শুরু করার জন্য প্রস্তুতি নিন। এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, 490 কোটি টাকা কেন্দ্র থেকে, 490 কোটি টাকা তারা কেন্দ্র থেকে পেয়েছেন। আচ্ছা, তাহলে রাজ্য 490 কোটি দেওয়ার কথা 50-50 রেশিওতে, কিন্তু রাজ্য সরকার সেখানে এই টাকা দেয়নি। রাজ্য সরকারের দিক থেকে মাত্র 52 কোটি টাকা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি, 52 কোটি। তাহলে রাজ্য সরকার বাকি অর্ধাংশ টাকা যেটা দেওয়ার কথা সেই টাকা দেয়নি। কাজে 1,000 কোটি টাকার যে কথাবার্তা চলছে, এটা ব্যাখ্যা কি সরকারকে দেওয়া উচিত এবং এটা পরিষ্কার করা উচিত। তাহলে এটা আমরা মনে করি এই যে টাকাটা আদায় করতে পারলেন না, নির্দিষ্ট সময় প্রকল্প না করাতে আমরা যতটুকু জানি এই টাকা তারা আদায় করতে পারেনি এবং এই রাজ্য সরকারও সেই টাকা নিজেরা যোগান দেয়নি। এবং এতে করে মাত্র গিয়ে সেখানে সবটা মিলিয়ে যদি আমরা হিসাব করি তাহলে গিয়ে 440 কোটি বা 540 কোটি মতো হবে, 540 কোটি টাকা মতো তারা খরচ করেছেন। যদিও 1,000 কোটি টাকা বা 700 কোটি 800 কোটি টাকার কথা সময় সময় এক এক রকম কথাবার্তা বলছে। এই যে প্রকল্পটা স্মার্ট সিটি, এটা কিন্তু অগ্রাধিকার ছিল
ফুটপাত নির্মাণ এবং ফুটপাতগুলো জবরদখল মুক্ত করা, জল নিষ্কাশনী ড্রেনগুলোকে উন্নত মানের ড্রেন করা যাতে খুব দ্রুততার সঙ্গে জল নিষ্কাশনী ব্যবস্থাটা উপযুক্ত আকারে করা যায়, পার্কিংয়ের ব্যবস্থা করা, গাড়িগুলি যাতে শহরে যানজট তৈরি না হয় তার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা, 18টি জলাশয়কে চিহ্নিত করে এগুলিকে সংস্কার করা, ব্যবহারযোগ্য করে তোলা এবং তার সঙ্গে পাড়গুলি বাঁধিয়ে সেখানে বিভিন্নভাবে যাতে মানুষ এটাকে ব্যবহার করতে তার উপযুক্ত করে গড়ে তোলা, পুরাতন মোটর স্ট্যান্ড যেটা সেই জায়গাটাকে ব্যবহার করার জন্য এখানে একটা বহুতল বিশিষ্ট বিল্ডিং হবে, সেই বিল্ডিংয়ের মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, প্রয়োজনে ফোর্থ ফ্লোরও থাকবে সেটা কার পার্কিংয়ের জন্য এবং আধুনিক সিস্টেমে করা হবে। এই ছিল প্রকল্পের একটা বিষয়। আর বটতলা যে এখন টিআরটিসি যেটা যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আরেকটা এই ধরনের বহুতল দালান গড়ে তুলবে, সেখানে উপরে থাকবে গিয়ে হোটেল বা কোনো মার্কেটিং কমপ্লেক্স যদি করতে চায় করবে, কিন্তু গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থাকবে পার্কিংয়ের জন্য। বটতলায় একটা করার কথা। আরেকটা জায়গা নিয়ে আলোচনা হয়েছিল শকুন্তলা রোড, তার আশপাশ এলাকায় কোনো একটা জায়গা খুঁজে সেখানেও কিছু করা পার্কিংয়ের জন্য, এইভাবে যাতে শহরের এই যে বেআইনি পার্কিংগুলো তুলে সেখানে যাতে গাড়ি পার্ক করতে পারে এই ব্যবস্থা করার জন্য তখন এই প্রকল্পের মধ্যে ছিল। এবং এর পরে যেটা এখানে আসে হকারদের জন্য 2016 সালে কেন্দ্রীয় আইনটা আমাদের রাজ্যে লাগু করা হয়, তাদের জন্য একটা হকারের জোন থাকবে, একটা কমিটি গঠন করা হবে, সেই কমিটি ওই এলাকাটা চিহ্নিত করবে, হকারদের ওই স্থানে নির্দিষ্টভাবে তাদেরকে লাইসেন্স দিয়ে বসিয়ে দেওয়া হবে। আর অল সিজন রুট রাস্তা করলে হবে না, সেই রাস্তাগুলো করতে হবে অল সিজন রুট। আপনাদের মনে আছে কি না, আমরা কেন্দ্রীয় সরকারের থেকেও সাহায্য পেয়েছিলাম, রাজ্য সরকারও টাকা দিয়ে রাবার শিট পেতে আগরতলা শহরের মূল যে রাস্তাগুলো যেগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয়, মেইন সিটি, এদিকে জিবি এলাকা, ওইদিকে ক্যাপিটাল কমপ্লেক্স পর্যন্ত, সেখানে রাবার শিট দিয়ে করা হয়েছিল অল সিজন রুট। কারণ আমাদের এখানে বৃষ্টিটা খুব বেশি হয়, রাস্তা টিকে না, এই কারণে অল সিজন রোডের জন্য সেভাবে এটাকে তৈরি করার জন্য টাকা সেখানে চাওয়া হয়েছে। যানজট মুক্ত করে একটা অত্যাধুনিক সিস্টেমে নিয়ে আসা এবং এটার মধ্যে দরকার হলে কম্পিউটারের সিস্টেম থাকবে, ইলেকট্রনিক সিস্টেম থাকবে, এটাকে নিয়ে আসা এবং বিদ্যুতের যে খুঁটিগুলো এবং তারগুলো সরিয়ে দেওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড কেবল লাইন করা। তবে এই টাকাটা সম্পর্কে এটা তখন বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল 78 কোটি টাকা একটা বরাদ্দ দেওয়া হয়েছিল, এটা করবে বিদ্যুৎ নিগম এবং এর জন্য টাটা কনসালটেন্সি যেটা টিসিআই বলে কনসালটেন্সি যেটা, এবং সেখানে এটাকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এসে একটা ডিপিআরও তৈরি করে সাবমিট করেছিলেন, কাজটা শুরু হওয়ার কথা ছিল, এই কাজ সম্ভবত এখনও শুরু হয়নি আন্ডারগ্রাউন্ড কেবল লাইন করার জন্য। আগরতলা শহরের মধ্যাঞ্চলটাকে রক্ষা করার জন্য বাঁধটা যেটা আছে সেই বাঁধটাকে জন্য একটা প্রকল্প পাঠানো হয়েছিল, এটাকে আরও উচ্চতা বাড়ানো। আর বাঁধের মধ্যে 1400-র উপর পরিবার আছে যারা বাঁধের মধ্যে বসবাস করেন, তাদেরকে নিয়ে পুনর্বাসন দেওয়া। পুনর্বাসনের জন্য স্থান নির্ধারিত করা হয়েছিল আগরতলা আখাউড়া যে এখন চেকপোস্ট, তার সামনে একটা জায়গা চিহ্নিত করে আমরা ভরাট করেছিলাম, এই জায়গাটাতে তাদেরকে বহুতল দালান করে দিয়ে দেওয়া হবে এবং প্রকল্পের আওতায় এনে এদেরকে তুলে বাঁধটাকে মুক্ত করা হবে। বাঁধটা হবে রিং রোড, 18 কিলোমিটার এই বাঁধটা, টোটাল বাঁধটা 18 কিলোমিটার। এবং এতে করে আগরতলা শহরে এখন যে কোনো সময় বন্যায় বাঁধ ভাঙার যে এটা সেটাকে কাটানোর জন্য এটাও চিন্তাভাবনার মধ্যে আমাদের ছিল। এবং এই অবস্থার মধ্যে আরও যেগুলি আমরা বিজেপি সরকার যেটা করলেন, যে জায়গাটা আমরা চিহ্নিত করলাম ওই জায়গাটাতে লাইট হাউসের নাম করে নিম্ন আয় যারা দেওয়ার কথা ছিল এটা হকারদের, আরে হকার না ঠিক, মানে তারা হলো গিয়ে যারা বস্তিবাসী এবং বাঁধের উপরে আছে তাদেরকে নিয়ে পুনর্বাসন দেওয়া, তা না করে এটাকে নিম্ন মধ্যবিত্তের জন্য কি লাইট হাউসের নাম দিয়ে এটা টাকা পয়সা মানুষ থেকে নিয়ে কাজ শুরু করেছে, আজও সেই কাজ শেষ হয়নি। এটা অ্যাকচুয়ালি এখানে আমাদের সিদ্ধান্ত ছিল আমাদের সরকারের সময় এটা দেওয়া হবে যারা বাঁধের থেকে উচ্ছেদ করা হবে
বস্তির থেকে যাদেরকে কাটাখালটাকে মুক্ত করার জন্য সরিয়ে দেওয়া হবে তাদেরকে সেখানে গিয়ে এই প্রকল্পের আওতায় নেওয়া হবে। ঘরের সম্পর্কে আমি যেটা বলছি, ঘর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সেখানে। প্রাইম মিনিস্টার আবাসন যোজনায় 1 নম্বর প্রকল্প যেটা, সেই প্রকল্প আমরা পেয়েছিলাম 42,896, দ্বিতীয় দফায় পেয়েছিলাম আমরা 27,529। ডেকে ডেকে ঘর দেওয়া হয়েছে, যারা জায়গা ছিল সবাইকে দেওয়া হয়েছে। এই কাজ সম্ভবত এখনো সম্পূর্ণ তারা শেষ করে উঠতে পারেনি। ওই তখনকার সময়ের যে কথা আমি বলছি, যারা ব্যক্তিগত জায়গা যারা ঘর নির্মাণ করবেন, এটা এখন তো অলরেডি PMAY 2 এসে গেছে, আরবান 2 এসে গেছে। এখানে আপনাদের জানার জন্য বলছি, একটা 10% লামসাম একটা ছিল, যেটা দিয়ে আমরা বড় বড় হলগুলো নির্মাণ করেছি। এরকম প্রায় 18টা হল নির্মিত হয়েছে এগুলি এই 10% লামসাম টাকা থেকে। অদ্ভুত ঘটনা, 2018 সালের পর আমরা সর্বশেষ পেয়েছিলাম বিশালগড়ে একটা টাউন হল, ওরা এসে উদ্বোধন করেছে। এটা ছিল আমাদের সর্বশেষ টাকা আমরা পেয়েছিলাম। তারপরে এই ধরনের যেমন যোগেন্দ্রনগরে একটা হল আছে, এটাকে ভেঙে 1000 সিটে হল করার জন্য প্রকল্প গিয়েছিল, এটা ছিল পাইপলাইনে, ওই 10% লামসাম থেকে পাবে। আজ পর্যন্ত 2018 সালের পর স্মার্ট সিটি নাম, কিন্তু এই ধরনের 10% লামসামে কোনো হল বা কোনো কাজের জন্য টাকা পেয়েছে কিনা রাজ্য সরকারের দিক থেকে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমরা জানতে পারলাম না। আমার মনে হয় 10% লামসাম যে প্রকল্পটা, এটা বোধহয় তামাদি হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছেন। অথচ এই টাকায় আমরা আপনাদের জানার জন্য বলছি, এই যে দেখবেন বিবেকানন্দ আবাসন, জিবি হাসপাতালকে আমরা মুক্ত করেছি এবং কুমার টিজাকে মুক্ত করে সেখানে 256 পরিবারকে আমরা দিয়েছি এই প্রকল্পে। এটাকে বলবে বেসিক সার্ভিস অফ আরবান পোর, BSUP। এবং সেম দেখবেন দ্বিতীয় সেতু যখন আমরা তৈরি করে আসতে হবে মাঠে, সেখানে গিয়ে কিছু পরিবার উচ্ছেদ হয়েছে, আরও কিছু পরিবারকে মুক্ত করে এখানে 192 পরিবারকে রাধানগরে দেওয়া হয়েছে। শ্মশান যখন আমরা নির্মাণ করি নতুন করে, সেই শ্মশানে যাদেরকে নেওয়া হবে এবং শ্মশানের যাওয়ার যে রাস্তাটা, যারা মারা যাবে তাদেরকে নিয়ে যেতে হবে, এই রাস্তাটা ছিল তখন দখল, প্রায় এখানে প্রচুর পরিবার ছিল। এদেরকে এখান থেকে আমরা তুলে নিয়ে এই শ্মশানের যে জায়গাটা বড় করা হয়েছে, সবটা মিলিয়ে এখানে 192 পরিবারকে আমরা জয়নগরে নিয়ে সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং করিয়ে সেখানে তাদের ব্যবস্থা করা হয়েছিল এই প্রকল্পে। কিন্তু গত 7.5 বছরের মধ্যে একটা বস্তিবাসী বা এই ধরনের যারা বাঁধের উপরে বসে আছেন কাউকে পুনর্বাসন দিয়েছেন ঘরটর করে আমাদের জানা নেই। তাহলে এই ঘটনাটা কিন্তু একই জায়গায় রয়ে গেল। এই হলো স্মার্ট সিটির চেহারা। এবং এখানে যেটা বর্তমান পুর নিগম এই 7.5 বছরের মধ্যে কোনো প্রকল্প আনতে পেরেছেন কি আমাদের জানা নেই, এবং এটা পারেননি সোজা কথা। এবং এখানে দেখা যেত বস্তিবাসী গরিব মানুষ যারা, তাদেরকে টুয়েব প্রকল্পে কিছু কাজ পেতেন, আর এদেরকে দিয়ে কিন্তু শহরে কিছু রাস্তাঘাট পরিষ্কার করা হতো। এখন দেখা যায় টুয়েবের কাজই নেই, সারা বছরে 30-35 দিনে কাজই মানুষ পায় না। এ হলো গিয়ে টুয়েবের অবস্থা। এবং এই যে প্রকল্পটা, এটা রূপায়ণের দায়িত্ব হলো, একটা হলো আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আরেকটা হলো আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং অথরিটি। এটা আরেকটা হলো যেটা টুডা বলা হয় অনেক সময়, এটা সংক্ষেপে। আরেকটা হলো ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারা মিলিয়ে কিন্তু এই প্রকল্পটা কাজে লাগাবে, এবং সঙ্গে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনও যুক্ত আছেন। এখন এখানে প্রশ্ন হলো, এই যে দৈনিক বাজারগুলো আছে, একটা বাজার করেছেন বটতলা বাজার, খালি দেখছেন ঘুরছেন, এটা তো শুনছিলাম বিল্ডিং হবে, কিচ্ছু তো করেনি। লেকচৌনি বাজার করার কথা করেনি, কিন্তু আমাদের সময় আমরা 7-8টা নতুন মার্কেট করে সেখানে ব্যবসায়ীদের দৈনিক বাজারগুলো ব্যবহারের জন্য উপযুক্ত আমরা গড়ে তুলেছিলাম। এবং বাজারগুলোতে একটা দুর্গন্ধময় পরিবেশ চলছে, এগুলি সাফাই টাফাই হয় না, পরিষ্কার টরিষ্কার হয় না, এগুলো অবস্থা চলছে। রাস্তাঘাট, আগরতলা মেইন সিটির কয়েকটা রাস্তা মাঝে মধ্যে মেনটেনেন্স হয়। আপনারা যদি গলিপথগুলো দেখেন, ভিতর যে গলিপথ, বিশাল এলাকা, একটা নর্দার্ন জোন, একটা সাউদার্ন জোন, ইস্টার্ন জোন, মিডল পার্ট। এই জোনগুলোর দিকে যদি তাকায়, মিডল পার্টটা বাদ দিলে বাকি জোনের যে ভিতরে গলিপথগুলো ভেঙে চুরমাচুর হয়েছে, বাইকও পর্যন্ত যেতে পারে না। এগুলো কোনো মেনটেনেন্স নেই, মেরামত নেই, এবং এগুলো দেখাশোনার কোনো লোক আছে বুঝা সেটি বোঝা যাচ্ছে না।
এবং এবং কাজ যদিও হয় কোথাও সেটা একবারে নিম্নমানের কাজ, এবং এই পিচ দিয়ে আসে পিচ উঠে যায়, এই অবস্থা চলছে। এবং এখানে এরপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কাজের নামে কিছু হরিগুপ্ত চলছে। স্ট্রিট লাইট সিরিয়াস ঘটনা, স্ট্রিট লাইট যেগুলো লাগানো হয়েছে, স্ট্রিট লাইট খারাপ হলে রিপ্লেস করতে হয়, আর একটা বাল্ব সেখানে লাগিয়ে দিতে হয়। দেখা যায় অসংখ্য গলিতে গিয়ে দেখবেন অধিকাংশ স্ট্রিট লাইট জ্বলে না। যেমন ধরেন এই যে আমি সামনে বলছি, যেখানে বসে কথা বলছি, এই পুকুর পাড়ে কতগুলো লাইট লাগানো ছিল, এখন তো 2/3 জ্বলেই না, এগুলো বাল্ব রিপ্লেস হয় না। এবং সেখানে বাল্ব লাগিয়ে দেওয়ার জায়গায় খারাপ হতেই পারে, বাল্ব চেঞ্জ করে দিতে হবে। স্ট্রিট লাইটগুলো দেখা যায় অধিকাংশ জায়গাতে ঠিকঠাক মতো কাজ করে না, মেইন সিটিটা বাদ দিলে বাকি যে সিটিগুলো সাউদার্ন জোন, নর্দার্ন জোন বা ইস্টার্ন জোন, এই জায়গাগুলিতে সেখানে স্ট্রিট লাইটের ব্যবস্থাপনা সেভাবে কাজ করছে না। এখানে ওভারব্রিজের একটা আলোচনা চলছিল, সেটা হওয়ার কথা ছিল। ওভারব্রিজ মানে আমি কোনটা ওভারব্রিজ বলছি, এটা হলো ফুটপাথ ওভারব্রিজ আর কি, পাবলিকে যাওয়ার জন্য। এই যে আমাদের মোটর স্ট্যান্ড, রাধানগর মোটর স্ট্যান্ড, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এই ধরনের একটা কথাবার্তা চলছিল, এবং এটা কিন্তু হওয়ার কথা ছিল। আজও সেটা হয়েছে কিনা দেখিনি, বাইরে কাজও তো এখনো শুরু হয়নি, কিন্তু এটা যতটুকু জানি এর জন্য অর্থ বরাদ্দ ছিল। শিক্ষা প্রতিষ্ঠান একটো, এই যে স্মার্ট সিটি বলছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে করেছে বা বিল্ডিং দালান বা পাকা কিছু করেছে জানা নেই। শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক নেই, এই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে। চিকিৎসা পরিষেবা, এখন চিকিৎসা পরিষেবা তো আপনারা জানেন, হাসপাতাল পরিষেবা মুখ থুবড়ে পড়েছে, ডাক্তাররা বেকার রাস্তায় ঘুরছে, আর এখানে চিকিৎসা পরিষেবা পায় না। এই হলো চিকিৎসা পরিষেবার স্মার্ট সিটি চেহারা। অতিবৃষ্টি, এ তো অনেক হয়েছে, ক্যামেরাতে ফটো টটো তোলা, জলে নেমে অনেক হয়েছে, এবং অনেক কথাবার্তা শোনানো হয়েছে। আলটিমেটলি শহরের অবস্থাটা কি, অল্প বৃষ্টিতে এখন আগরতলা শহরের যে কেন্দ্র এটা জলমগ্ন হয়ে যায়। শুধু আগরতলা শহর না, এদিকে দক্ষিণ অংশ, ওইদিকে উত্তরাংশ, এটা বাড়িঘর পর্যন্ত জলের নিচে চলে যায়, এই অবস্থা চলছে। এখানে গিয়ে এটার জন্য যে একটা পরিকল্পিত একটা প্ল্যান তৈরি করে সাবমিট করে ডাবল ইঞ্জিনের সরকার, সেখানে গিয়ে টাকা পয়সা আনার যে ব্যবস্থা, সেখানে গিয়ে দেখা গেল যে কোনো ব্যবস্থা নেই, এবং সামান্য বৃষ্টিতে আগরতলা শহর জল। তারা বলছে প্রচুর পাম্প মেশিন বসিয়েছেন, ঠিক আছে, পাম্প মেশিন যদি বসানো এবং বিদ্যুতের যাতে অসুবিধা না থাকে তার জন্য জেনারেটর এসেছেন, তাহলে এগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে তো এত জলের অসুবিধা থাকার কথা না। কিন্তু এখন যেটা ড্রেন নির্মাণ করছে, এটা পাশাপাশি সেই ড্রেন নির্মাণটা সঠিকভাবে হচ্ছে না, এবং এতে গিয়ে জলটা আটকা পড়ে যায়, ড্রেনটে দিয়ে জলটা নিষ্কাশনী ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এবং নতুন ড্রেন নির্মাণের নামে রাস্তাঘাটগুলো ভাঙচুর করেছেন। ড্রেন নির্মাণ করা দরকার আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু ড্রেনগুলো অবৈজ্ঞানিক এবং একটা সঠিক প্ল্যান নিয়ে করা হয়নি। এতে করে আরও বেশি জলটা আটকা পড়ছে, এবং যেই কারণে জলটা সেখানে পাম্প করে পরিষ্কার করার ক্ষেত্রে অনেক সময় নিয়ে নিচ্ছে, এবং আগামী দিন আগরতলা শহরের জন্য জনগণ আরও বেশি দুর্ভোগের শিকার হবেন বলে এটা মানুষের বক্তব্য, এবং এটা এখন প্রতিদিন মানুষের একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। এখানে জল নিষ্কাশনী ব্যবস্থার নামে ভাষণবাজি চলছে, অনেক কিছু আলোচনা হয়েছে, অবস্থার আরও অবনতি হয়েছে। 3টা মুখ্য ড্রেন মেইন সিটি, একটা হলো কালাপানিয়া, আরেকটা হলো আখাউড়া, আরেকটা হলো বিজয় কুমার। 3টেই আমরা তখন কাজটা শুরু করেছিলাম, এটা হয়েছে। কিন্তু এই ড্রেনগুলো কভার ড্রেন, এখন কভার ড্রেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পলি যেটা পড়ে সেটাকে মুক্ত করতে হবে, কাদা যেটা থাকে সেটাকে, বা ভিতরে যে মাটি বা অন্যান্য জিনিস আছে এগুলি তুলে নিয়ে আসতে হবে। এই কাজটা না হওয়াতে এই ড্রেনগুলো দিয়ে জল যেভাবে যাওয়ার কথা সেইভাবে জল যেতে পারছে না, আরও বেশি পাম্প বসানোর যে কাজ সেটা হয়নি, পাম্পিং স্টেশন বাড়ানো দরকার। এখানে জানার জন্য বলছি, আরেকটা প্রকল্প স্টেট গভর্নমেন্টে ছিল, কাটাখাল যেটা আছে, এটার উপরে যারা আছে তাদেরকে যেমন তুলে নিয়ে পুনর্বাসন দেওয়া, যেটা রাধানগর আমরা করেছি। তার পাশাপাশি এই কাটাখালটার মধ্যে প্রায় 100 কোটি টাকার উপরে এটা বলা হয়েছিল, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে দেখে যাতে এটাকে আরও বেশি জলটা যাতে স্পিডি বেরিয়ে যায় তার জন্য ব্যবস্থা, ওটা পাকা করে দেওয়া। নিচটা যেটা আছে এটা কাঁচা,
বাঁধটা উপরে পিচের রাস্তা আছে কিন্তু নিচটা কাঁচা, এটাকে পাকা করে দেওয়া যাতে জলটা খুব দ্রুততার সঙ্গে বেড়ে যায়। এখন গিয়ে কাটাখালি দেখবেন যেটা ঘটছে, আমি অনুরোধ করব গিয়ে ক্যামেরা নিয়ে যদি এখনও যান গিয়ে দেখতে পাবেন কাটাখালির উপর সেখানে গিয়ে অবস্থাটা কি, এখানে গিয়ে ময়লা এবং অন্যান্য জিনিস সমস্ত পলিথিন থেকে আটকা পড়ে ড্রেনের অস্তিত্ব নেই। এই যে দুর্গা চৌমুনি দিয়ে যদি যাওয়া যায়, বাঁধের শেষ মাথায় গিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজটার আগে গেলে দেখবেন ড্রেন কোথায়, এখানে সবটা এই সমস্ত ময়লা জমে আছে। আরও যেটা হয়েছে, ঠিক আছে এখানে জলটাকে পরিশ্রুত করতে হবে, ওকে একমত, কিন্তু জলটা পরিশ্রুতের নামে অভয়নগর দেখবেন একটা ভগবান চৌমুনি দিয়ে গিয়ে এই ব্রিজের পাশে কাটাখালের সঙ্গে একটা তৈরি হচ্ছে। এটা কিন্তু আরেকটু পিছিয়ে করলে কিন্তু জলটা আটকা পড়তো না, এখানে কিন্তু জলটা অবস্ট্রাকশন তৈরি হবে। সেম গিয়ে দেখবেন ওখানেও ওই বর্ডারের আগে একটা করা হয়েছে, মানে কাজ চলছে, পুরোপুরি করা হয়নি, সেখানেও দেখা যায় ড্রেনের একটা অংশ দখল করে। ড্রেনটা তো ক্লিয়ার রাখতে হবে, ড্রেন যদি ক্লিয়ার না থাকে তাহলে কাটাখাল দিয়ে কিন্তু একটা গোটা উত্তরাংশ যেটা শহরের এই জলটা বেরিয়ে যায় এবং রানীবাজার এলাকার থেকেও খয়েরপুর এলাকা থেকে যে জলগুলো আসে এ দিয়ে বেরিয়ে যায়। তো এটা ভবিষ্যৎ দিন এখানে কিন্তু আরেকটা সমস্যা তৈরি করবে। কাটাখালের কাজটা তারা কিচ্ছুই করলেন না, কিন্তু এখানে বলছেন স্মার্ট সিটি এসব বলছেন। এখন পানীয় জলের জন্য আর আমাদের সময় 250 কোটি টাকা ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে টাকা পেয়েছিল, আমরা কাজটা শুরু করেছি। এই কাজেরও দুইটা আমি স্তম্ভিত যে এখানে 7.5 বছর মতো হয়ে গেছে, এখনও সম্ভবত রামপুর যেটা বর্ডারে এটা চালু করেছেন, করতে পারেনি বা করবে হয়তো কয়েকদিনের মধ্যে করেছেন কিনা আমার সন্দেহ আছে। আরেকটা আছে সেখানে বাদারঘাট, এই দুটো চালু হয়নি এখনো, ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা কবে কাজ ধরেছি আমরা, এটা 2019-এ হলো লাস্ট শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে গিয়ে বলছে তারা আরও টাকা লাগিয়ে দেবে, কিন্তু এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি। এবং পানীয় জল এখন একটা চরম ক্রাইসিসে ভুগছে মধ্যাঞ্চল, এবং দক্ষিণাঞ্চলও আছে, উত্তরাঞ্চলও থাকলেও কিন্তু মধ্যাঞ্চলে সোর্সটা কম, এখানে ডিপ টিউবওয়েলের সংখ্যা কম এবং সবটা নির্ভর করে হাওড়া নদীর উপর। হাওড়া নদীর সোর্স থেকে তারা জল করে নিয়ে আসবেন বলে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, এটা সম্ভব হয়নি। আর এটা তখনই আমরা বলছি যখন আমার জন্মকর্ম চম্পকনগর, ওইটা হলো সোর্স পয়েন্ট, আমি জানি যে এটা সোর্স পয়েন্টের অবস্থা কী। হাওড়াতে প্র্যাকটিক্যালি সেই জল নেই, আমাদের শহরে যে জলের দরকার। এটা সরকারের ভাবা উচিত ছিল, যেখানে জলাশয় নির্মাণ করে পাইপলাইনে বোম্বে সিটিতে 350 কিলোমিটার দূর থেকে জল আনা হয়। সমস্ত বড় শহর এক্সেপ্ট কলকাতা, আরও 1-2টা শহর বাদ দিলে, ইভেন চেন্নাইতে, কারণ সমুদ্র লোকে বাইরে জলটা আনতে হয় এবং কাবেরীর জল সংগ্রহ করে তারা কয়েকশো কিলোমিটার দূর থেকে খাওয়ার জল সংগ্রহ করে নিয়ে আসে, পাইপলাইনে এনে ট্রিটমেন্ট করে। তা আমাদের এখানে গোমতীর থেকে আনতে পারে, এ বেশি দূর না, এটা ডিস্টেন্সে কত হবে, ম্যাক্সিমাম 50 কিলোমিটার হবে, এতটাও হবে না, আরও কম হওয়ার কথা। কাজে সেখানে গিয়ে তার জন্য যে একটা প্রকল্প তৈরি করা, এই আগরতলা শহর একের পর এক বাড়ি হচ্ছে, বহুতল দালান নির্মিত হচ্ছে, জনসংখ্যা এখন 7 লক্ষর উপর। রেশন কার্ড এবং আরবানের রেজিস্টার দেখলে কিন্তু সবটা ধরা পড়বে না। একটা ভালো সংখ্যক আছে শহরে আসে, কাজের জন্য আসে, ভাড়াটিয়া থাকেন বা কেউ বাড়ি করেন, তার রেশন কার্ড গ্রামে, কিন্তু আগরতলা শহরে বসবাস করেন। তার জন্য নিষ্কাশনী ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বহুতল দালান যেগুলো নির্মিত হচ্ছে গোটা শহরে, এর জন্য কোনো প্রকার পরিকল্পনা নেই। তো কিসে স্মার্ট সিটি? এটার নাম নেই স্মার্ট সিটি। একটা পরিকল্পনা তো থাকবে, বহুতল দালানে বাড়িঘর করবে মানুষ, বাড়িঘর কিনবে এবং কেনার পর সেখানে থাকবে মানুষ, থাকছেনও, তো সেই মানুষগুলোর জন্য কত পানীয় জল দরকার এবং তার জন্য যে একটা প্রকল্প তৈরি করা, ভবিষ্যতে কোথায় তীব্র পানীয় জলের সংকট এই আগরতলা পুর নিগম এলাকার জন্য ভবিষ্যৎ দিনে অপেক্ষা করছে। তার জন্য প্রকল্প হাতে নিয়ে মানুষকে রক্ষা করার জন্য যে স্টেপ দেওয়া, স্মার্ট সিটি মানে কি এই সমস্যাগুলোকে বাদ দিয়ে স্মার্ট সিটি হয়, তার জন্য যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের জানা নেই। অত্যাধুনিক গাড়ি প্রচুর কিনেছেন বলছেন, তো এই অত্যাধুনিক গাড়িগুলি যদি কাজই করে তাহলে শহরটা নোংরা কেন, শহর কেন পরিষ্কার হয় না, শহর কেন পরিচ্ছন্ন হয় না? এই অত্যাধুনিক গাড়িগুলিকে ব্যবহার করলে এই লোকে পরিস্থিতি। এবং এই শহরের পানীয় জল খেয়ে কিছু লোক অসুস্থ হয়ে পড়েছেন এবং এই নেতাজি চৌমুনি এলাকায় কিছু লোক, আমাদের জেলা শাসক গিয়েছেন, দেখেছেন, ঘটনা সত্য, এই অবস্থা চলছে। এবং সেখানে গিয়ে
আপনাদের জানার জন্য বলছি, এডিপি প্ল্যান্টের মধ্যে যে প্রজেক্টটা কাজ শুরু হয়েছিল 2017-18-তে, সেইখানে গিয়ে ধরা ছিল আমাদের কলেস্ট্রিয়ার যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আগরতলা মেইন শহরের জন্য আর বটদল যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটাকে উন্নত করা, আরও বেশি জল ধারণ ক্ষমতা বাড়ানো এবং জলটা নিয়ে পরিশ্রুত করে শহরে সরবরাহ করা। এই কাজটা আদৌ ধরেছেন কিনা আমাদের নজরে পড়েনি। তাহলে এটা তো ধরা ছিল, কেন হলো না কাজটা? এই কারণেই জলের ক্রাইসিসটা আরও বাড়ছে। এবং এই পরিস্থিতির মধ্যে দেখা যায়, এখানে জানার জন্য বলছি, সুয়ারেজ একটা প্রকল্প নর্থ ইস্টে কোনো স্টেটে করতে পারেনি, আমাদের এটা দেখার জন্য এসেছিল। এটা সম্ভবত আমরা 2017-তে বোধহয় উদ্বোধন হয়েছিল। আপনারা দেখবেন চান্দিনামুড়া, দুর্গাচৌনি দিয়ে গিয়ে চান্দিনামুড়া যাওয়ার পথে সুয়ারেজ প্রকল্প, এটা অত্যাধুনিক। ইভেন গুয়াহাটিতেও ছিল না, তারাও এসে দেখে গেছে এটা কীভাবে করা যায়। গোটা উত্তরাংশকে আমরা এটার সঙ্গে যুক্ত করেছিলাম। আমরা এখন শুনতে পেলাম এটা মেনটেনেন্সের অভাবে ঠিকমতো এটা কাজ করছে না, অথচ 100 কোটি টাকার মতো খরচ করে এটা করা হয়েছিল। একটা অত্যাধুনিক এই সমস্ত এখানে লেট্রিনগুলো যেগুলো আছে, এগুলি কিন্তু এটার সঙ্গে পাইপ লাইনের সঙ্গে যুক্ত করে পাম্পিং করে নিয়ে এসে এই ময়লাটাকে সেখানে সার হিসেবে বেরিয়ে যাবে, আর একটা পরিশ্রুত জল হিসেবে বেরিয়ে যাবে, কাটাগালে গিয়ে পড়বে। এবং কি সুন্দর ভালো প্রজেক্ট। এখন শুনলাম এই প্রজেক্টটা মেনটেনেন্সের অভাবে ঠিকমতো কাজকর্ম করছে না। এটা তো কেন এমনটা হবে? প্রচুর টাকা খরচ করে উত্তর পূর্বাঞ্চলে তো অন্য রাজ্যে ছিল না, এখন অন্য কোনো স্টেট গত 7.5 বছরে করেছে কিনা আমার জানা নেই, কিন্তু এটাই উত্তর পূর্বাঞ্চলের একটা অন্যতম প্রজেক্ট ছিল সুয়ারেজ, যেটা এটা ঠিকমতো কাজ করছে না। আরেকটা বিষয় যেটা, এটা আমাদের সময়ই এটা এসছে স্যাংশন, অমৃত 1, এটার নাম এখন 1 দিয়েছে, আগে 1 ছিল না, অমৃত অটল মিশনের নামে এটা দিয়েছে। এটা ছিল আমাদের যেই এলাকাগুলো আগরতলা পুর নিগম এলাকার সঙ্গে যুক্ত হয়েছিল, এটাকে বলে এক্সটেন্ডেড এরিয়া। আগরতলা পুর নিগম পরে যুক্ত হয়েছিল যে পঞ্চায়েতগুলো, ওই এলাকাগুলো জলের আওতায়, পানীয় জলের আওতায় নিয়ে আসার জন্য অমৃতে সেখানে এই স্যাংশনটা পাওয়া যায়। এবং ভালো পরিমাণ টাকা এখানে পেয়েছে, সেই টাকার পরিমাণটা আমি আপনাদেরকে বলছি। এবং এই টাকাটা পাওয়ার পর এখানে গিয়ে ওই এক্সটেন্ডেড এরিয়ায় কতটুকু কাজ হয়েছে এটা জনসাধারণ এখন পর্যন্ত জানতে পারেনি। এবং পানীয় জল এটার মধ্যে ছিল ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ বসিয়ে জল তোলা, ওভারহেড ট্যাঙ্ক, পাইপলাইন, আর এটাকে ট্রিটমেন্ট করা, যেটা আমরা বটজলায় করেছি দেখবেন টিআরটিসি কমপ্লেক্সে। এবং আমরা গভর্নর হাউস, আগের যে গভর্নর হাউসের যে বাসভবন তার পেছনে মালঞ্চ, এই জায়গাতেও আমরা করেছি। এই টাইপের করার জন্য সেখানে এই টাকা বরাদ্দ ছিল। এই কাজটা আদৌ কতটুকু হয়েছে আমরা জানি না। স্মার্ট সিটিতে আরেকটা প্রকল্প ছিল 18টা জলাশয়কে পরিচ্ছন্ন করার, নাম দিয়ে পাঠানো হয়েছিল। তার মধ্যে সেদিন আমি তাদের বক্তব্য শুনলাম, খেজুরি বাগানে একটা জলাশয় যেটা পুকুরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, একটু কাজ করেছেন, এটা হয়েছে, কমপ্লিট হয়েছে। কুমারী টিলার কাজটা আমাদের সময় আমরা 2/3 শেষ করেছি, বাকিটা ওরা করেছে। আর আরেকটা গিয়ে ডিমসাগরে ব্যাক সাইডে আরেকটা ছিল, এটা 2/3 কাজ তখন হয়েছিল, এই অংশটা করেছে। আর এমবিবি যেটা আছে, এমবিবি লেকটা, এই লেকটা কাজ শুরু করেছে। বাকি যেটা এই কাজটা এখনও শুরু হয়নি। 18টার মধ্যে যদি ধরা যায় নতুন অ্যাকচুয়ালি দুইটা, একটা এমবিবি আর একটা খেজুরি বাগান, ওই যে জিঞ্জার হোটেলের সঙ্গে যেটা, এই দুটো। তাহলে বাকি 16টা কেন ধরা হলো না, কেন তার কাজ শুরু হলো না? এগুলি কিন্তু জলাশয়গুলোকে, এটা কিন্তু এখানে ধরা আছে, এটা স্মার্ট সিটিতেও ধরা আছে। আর গিয়ে এখন যে প্রজেক্টটার কথা আমি বললাম, এই এটার মধ্যে এটা ধরা ছিল, কিন্তু এই কাজটা এখনও তারা সবটা করে উঠেনি। তাহলে এই সংস্কারের কাজ এবং পাড়গুলো বাঁধানো কাজ, জলটা যাতে ব্যবহারযোগ্য করা যায়, এই কাজটা তারা করেনি। তাহলে এই যে টাকাটা, তাহলে এই টাকাটা কোথায় গেল? তারা তো বলছে কাজ শেষ, 94% না 95% কাজ করে ফেলেছেন। তাহলে এই টাকাটা গেল কোথায়? কাজটা হলো না কেন? এ তো প্রজেক্টে ধরা ছিল। এটা তো মানে নগরবাসী যারা, সিটিজেন যারা এই আগরতলা শহরে, তারা এটা জানতে চায়। এবং এর মধ্যে যেটা আরবান ট্রান্সপোর্ট, অনেক আলোচনা হয়েছে। আরবান ট্রান্সপোর্টের অবস্থা মুখ থুবড়ে পড়েছে। অ্যাকচুয়ালি প্রজেক্টে এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। প্রজেক্টটা ছিল 40 থেকে 42 কোটি টাকা, 90-10 রেশিওতে।
170টা বাস কেনা হয়েছিল এই টাকায়, এবং এইটা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা হয়েছে। 4বার 5বার করে তারা লোক দিয়ে কমিটি করে গুনিয়েছেন, গুনে দেখেছেন। ঠিক আছে, এটা দেখাটা স্বাভাবিক, কারো সন্দেহ থাকলে দেখাটা অন্যায় না, খুব দেখুক, আপত্তি নেই, দেখেছেন। এবং এখানে গিয়ে এখন মজার ঘটনা হলো, যে কোম্পানিটা করা হয়েছিল আরবান ট্রান্সপোর্ট কোম্পানি, তারা লাভ করে এবং তাদের টাকা ইনকাম ট্যাক্স নিয়ে যায় লাভের জন্য। ইনকাম ট্যাক্সকে টাকা দিতে হয়েছিল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থাবা দিয়ে টাকাও নিয়ে গিয়েছিলেন। এই লাভের টাকায় আরও 3টা বাস কিনেছিলেন। এটা লাভজনক, তাদের যারা ছিল সেখানে কর্মচারীদের বেতন ভাতাও দিতেন। আজকে সেই আরবান ট্রান্সপোর্ট সম্পূর্ণভাবে এটা মুখ থুবড়ে পড়েছে আরবান ট্রান্সপোর্ট, এবং এই আরবান ট্রান্সপোর্টে এখন 15 থেকে 20টা বাসও তো চলবে না। তাহলে আরবান ট্রান্সপোর্ট কোথায়? স্মার্ট সিটি, শহরতলির সঙ্গে যেটা যুক্ত হবে, একমাত্র দূরপাল্লার কিছু গাড়ি ছাড়া আর কোনো আগরতলার শর্টেস্ট রোডের মধ্যে কোনো গাড়ি নেই, সম্পূর্ণ অটো নির্ভর, একবার টোটালি অটো এবং ই রিক্সা নির্ভর হয়ে গেছে। স্বাভাবিক কারণে অটো এবং ই রিক্সা ভাড়ার নানা প্রশ্ন, যাত্রী সাধারণের সময় এগুলি নিয়ে অনেক সময় বাক বিতণ্ডা থাকে, এই হলো গিয়ে অটো নির্ভর। তাহলে আরবান ট্রান্সপোর্ট সিস্টেম বাদ দিয়ে কি করে স্মার্ট সিটি হয়? আরবান ট্রান্সপোর্ট সিস্টেমে যেটা ছিল, আজকে নতুন 7.5 বছরে একটা বাস তারা কিনে নামাননি। তাহলে এটা আরবান ট্রান্সপোর্ট যে সিস্টেমটা, এটা মুখ থুবড়ে পড়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। ডাম্পিং স্টেশন আরেক বিপদ অপেক্ষা করছে আগরতলা শহরের জন্য। আমরা খুব কষ্ট করে দ্রুততার সঙ্গে দেবেন্দ্রনগরে ডাম্পিং স্টেশনটা নিয়ে যাওয়া হয়েছিল। এখানে একটা বসানো হয়েছিল, আরেকটা অত্যাধুনিক বসানোর কথাবার্তা হচ্ছিল, যাতে এগুলো, এই গার্বেজ, শহরের যে জঞ্জাল, এই জঞ্জাল প্রতিদিন মানে প্রায় 150-200 টনের উপরে জঞ্জাল হয়। এই জঞ্জালগুলো যাতে সেখানে ভ্যানিশ করে দেওয়া যায় এবং এর থেকে সার বেরিয়ে আসবে, তার জন্য এটা না করলে এটার থেকে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হবে। আজকে সেই দেবেন্দ্রনগর, আমি যতটুকু খবর পেয়েছি, এটা প্রায় পরিপূর্ণ অবস্থায় চলে এসছে। একটা দুর্গন্ধময় পরিবেশ এলাকাতে তৈরি হয়েছে, মানুষ থেকে অভিযোগ আসতে শুরু করেছে। তাহলে শহরের আগামী দিন যে এই যে ডাম্পিং স্টেশন যদি না থাকে, তাহলে কী দাঁড়াবে শহরের অবস্থাটা? আমি জানার জন্য বলছি, জানি না সরকারি দৃষ্টিতে আছে কি না। নাগিছড়াতে একটা জায়গা আমরা তখন নিয়েছিলাম, এবং মানুষকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে সেখানে একটু বাধা টাধা ছিল, বুঝিয়ে টুজিয়ে তাদের বিকল্প ব্যবস্থা করে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় উপহার যেটা দিয়েছেন, কাজ করুক আর না করুক, দারুণভাবে প্রপার্টি ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছেন। এটা নাগরিকরা এখন বুঝতে পারছেন কত টাকা প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন। আর সঙ্গে পরিষেবার জন্য যে ট্যাক্সি, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত ফিগুলো, একটা ফর্ম সংগ্রহ করবেন, এগুলো 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিয়েছে। এটা মোটামুটি স্মার্ট সিটির কল্যাণে নগরবাসী উপহার পেয়েছেন বর্তমান সরকার থেকে। আর বাড়িয়ে দিয়েছেন সর্বশেষ, আগেও বাড়িয়েছেন, আবার বাড়িয়ে দিয়েছেন জলকর, আলাদা করে এটা বাড়িয়ে দিয়েছেন। আর এর সঙ্গে যুক্ত হয়েছে যেটা আরেকটা স্মার্ট, সেটা হলো গিয়ে বিদ্যুতের স্মার্ট। এটা ঠেলে এখন স্বাভাবিক কারণে বিদ্যুতের দামও চড়া হারে বাড়িয়ে দিয়েছেন। এটা হলো আরেকটা স্মার্ট সিটি, স্মার্ট সিদ্ধান্ত। এখানে তীব্র যানজট গোটা শহরের মধ্যে, এটা সকলের অভিজ্ঞতা, সিরিয়াস আকার চলে গেছে। কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই, কোনো গার্ডিয়ান নেই, এবং এই যানজট নিরসনের জন্য কোনো প্রকল্প, কোনো সিদ্ধান্ত নেই। এ হলো স্মার্ট সিটি চেহারা, তীব্র যানজট তৈরি হয়েছে। ফুটপাত জবরদখল, মাঝে মধ্যে মুক্ত হয়ে লোক দেখানো, আবার বসে যায়। এটা সেখানে গিয়ে দেখা যায় জবরদখলের যেই তুল্য, আবার সেখানে কি ম্যানেজ টেনিজ হয়, তুলাবাজি হয়, আবার বসিয়ে দেওয়া হয়। ফুটপাত আর এখন নেই, ফুটপাতে অস্তিত্ব নেই। কিন্তু স্মার্ট সিটিতে আমি যতটুকু জানি, স্মার্ট সিটিতে অন্যতম দ্বিতীয়, সেকেন্ড প্রায়োরিটি ছিল ফুটপাতগুলো। সেকেন্ড প্রায়োরিটি যেটা ছিল ফুটপাতগুলো, এবং এই হলো ফুটপাতগুলো চেহারা, এবং ফুটপাতগুলো এখন ব্যবহারের যোগ্য না, ফুটপাত জগদ্দল হয়ে গেছে। এই হলো গিয়ে পরিস্থিতি। আর মাঝে মধ্যে হকার উচ্ছেদ হয়, এবং উচ্ছেদ করে এগুলো দেখায়, তাহলে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে নতুন আইন অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। কিন্তু কোথাও হকারদের বিকল্প ব্যবস্থা করেছে আমার জানা নেই। আমরা তো অনেকগুলো এরকম মার্কেট নির্মাণ করে পুনর্বাসন দিয়েছি, কিন্তু দেখাতে পারবে? ইভেন আমি বলছি, এই যে নেতাজি চৌমুহনী,
এখানে গিয়ে আমরা এখান থেকে উঠবে যারা তাদেরকে বসানোর জন্য একটা বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে। আমি জানি না এটা কি করেছে, এখন শুনলাম এটা নাকি কাকে রেন্টেড দিয়ে দেবে, সব বোনা সেটা কি করে পারে, আমাদের সময় এই কাজ শুরু হয়েছে। এটা হবে গিয়ে আপনার এই যে এখানে যে নেতাজি কমপ্লেক্সটা যেটা আছে, এই কমপ্লেক্সটার সামনে যে দোকানগুলো আছে এগুলো তুলে নিয়ে সবটা এখানে পুনর্বাসনের জন্য তারাই বলেছে এই জায়গায় ব্যবস্থা করে দিন, আমরা এখানে যাব। তাদের সময় এগ্রিমেন্ট অনুযায়ী এটা করা হয়েছে, কিন্তু এটা করেনি। এবং এই তোলাবাজির মাধ্যমে আবার বসিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ওদের অধিকাংশ গলি পথগুলো ভাঙা রাস্তা এখন উপহার দিচ্ছেন। তারপরে তো আছে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে, গোটা শহর এখন নেশার সাম্রাজ্যে প্রতিদিন ধরাও পড়ছেন, ব্যবস্থাও নিচ্ছেন, কিন্তু পাল্লা দিয়ে চলছে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। সামান্য একটু প্রাকৃতিক দুর্যোগ থাকতেই পারে, থাকুক বা না থাকুক, সেখানে দেখা যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই হলো স্মার্ট সিটির উপহার। এবং অন্ধকারাচ্ছন্ন মাঝে মধ্যে কোনো কোনো এলাকায় সারা রাত অন্ধকারে থাকতে হয়, পরের দিন গিয়ে এটা সারাই ব্যবস্থা নেওয়া হয়। লোডশেডিং ছিল না, মাঝে মধ্যে কিছু লোডশেডিংও এখন পাওয়া যায়। আর পানীয় জলের এই স্মার্ট সিটিতে চলছে তীব্র সংকট, নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, আমি আগেই বললাম। এখন গিয়ে যেটা আমার বক্তব্য না, মাস আগে নির্দেশ ছিল প্রতিটা গলি পথ থেকে মেইন সিটিতে সকালবেলা ঝাড়ু দিতে হবে, গোটা শহর পরিচ্ছন্ন করতে হবে। আর মেইন সিটির বাইরে সাউদার্ন জোন, নর্দার্ন জোন এবং রেসিডেন্সিয়াল এরিয়া যেগুলো, এই কমার্শিয়াল এরিয়া বাদ দিয়ে সেই এলাকার থেকে সপ্তাহে 3 দিন বাধ্যতামূলক, পারলে সপ্তাহে 7 দিন, নাহলে সপ্তাহে 3 দিন সেখান থেকে জঞ্জাল নিয়ে আসতে হবে, যেটা আমাদের সময় সিস্টেম ছিল। এখন তো সপ্তাহে 1 দিন যায় না, সপ্তাহে 1 দিন যায় না ওই জায়গার থেকে জঞ্জালগুলো নিয়ে আসার জন্য। এই চলছে, কিন্তু বলছে প্রচুর সংখ্যক গাড়ি নাকি সংগ্রহ করেছেন, গাড়ি কিনেছেন, জানি না এগুলো কোথায় ব্যবহৃত হয়, কী কাজে ব্যবহৃত হয়। এবং এই হলো অবস্থা। এবং বেআইনি নির্মাণ, 26টা বিল্ডিংকে আমরা বেআইনি ঘোষণা করেছিলাম, এখন শুনতে পাচ্ছি এগুলো নাকি আইনি হয়ে গেছে। এগুলি কোথায় ভাঙচুর হয়েছে কিনা জানি না, বেআইনি নির্মাণ। এখন তো দেখা যায় বেআইনি নির্মাণও অবৈধ পথে আইনি হয়ে যাচ্ছে। এটা আগামী দিনে এই শহরের কিছু সমস্যা ভবিষ্যৎ দিনে অপেক্ষা করছে। এইগুলো নিয়ে, এই স্মার্ট সিটি নিয়ে আমরা আজকে বললাম যে সরকার স্মার্ট সিটির নামে যেটা করেছেন এটাকে কোনো অবস্থাতেই পূর্ণাঙ্গভাবে সমর্থন করা যায় না, বা সমর্থন করার কোনো প্রশ্ন নেই। এখানে আমরুত, আমি যেটা বলেছিলাম টাকাটাও আপনাদেরকে বলছি, 132 কোটি 47 লক্ষ টাকা তারা রিসিভ করেছে, পেয়েছে। আমরুত ওই যে এক্সটেন্ডেড এরিয়াতে পানীয় জলের ব্যবস্থা করবে, আমরুত 1, এটা হলো আমরুত 1, 132 কোটি 47 লক্ষ টাকা। স্টেট গভর্নমেন্ট দিয়েছে 14 কোটি 84 লক্ষ টাকা, যতটুকু জানি আর কি, স্টেট গভর্নমেন্ট। তাহলে এই দুটো টাকা যুক্ত করলে এখন এই এক্সটেন্ডেড এরিয়া, এই টাকার পরিমাণ একেবারে কম না। এক্সটেন্ডেড এরিয়ায় এই টাকায় কতটুকু, কয়টা ওভারহেড ট্যাঙ্ক হয়েছে, কয়টা ডিপ টিউবওয়েল হয়েছে, কয়েকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, এগুলো নগরবাসী জানতে চায়। এগুলো জনগণবাসী একটু পরিষ্কার করার জন্য সরকারের কাছে আমাদের বক্তব্য থাকবে। এ হলো গিয়ে যে বিষয়গুলি দৃষ্টিতে এসছে, এগুলো বললে সারাদিন বলা যাবে, শেষ হবে না। যেগুলো দৃষ্টিতে এসছে আমি বললাম, যদি কিছু